আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কয়েক মাস আগের একটি ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটি আমার অনেক দিন আগের করা ছিল। ওই সময়ে শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিওটি এডিট করে পাবলিশ করতে পারিনি। গত বছর এই সময়টাতে আমি প্রেগনেন্ট ছিলাম। 7ই সেপ্টেম্বর আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। ঠিক তার 3 দিন পরই আমার প্রচণ্ড বমি শুরু হয়। এত বেশি অসুস্থ হয়ে যাই যে বিছানা থেকে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার ছিল না। সারাক্ষণ শুধু বমি করতাম, যাই খেতাম তাই বমি করে দিতাম, এমনকি পানি পর্যন্ত খেতে পারতাম না। প্রথম 3 মাস আমি বেড রেস্টে ছিলাম, যাকে বলে টোটালি বেড রেস্ট। আমি শুধু বাথরুমে যেতাম কোনো রকমে আর এসে শুয়ে থাকতাম। খাওয়া দাওয়া তো কিছুই করতে পারতাম না। আমি 3 মাস ভাত মুখে দেইনি। ভাত, তরকারি মানে যে কোনো রান্না করা আইটেম কোনো কিছুর গন্ধও নিতে পারতাম না, খেতেও পারতাম না। এমনকি আমার বাসায় কোনো রান্না হয়নি ওই 3 মাস, কারণ বাসায় রান্না করলে আমি গন্ধে থাকতে পারতাম না। একটা তরকারি রান্না করতে যদি আধা ঘন্টা 40 মিনিট লাগে, ওই সময়ের মধ্যে আমি 7-8 বার বমি করতাম। তাই ওই 3 মাস আমি তো কিছু খাইনি বাসায় রান্না করা খাবার, আর আমার হাজব্যান্ডও টোটালি হোটেলে খাওয়া দাওয়া করেছে। আমি তো কিছু খেতে পারতাম না। তারপরেও ডক্টর সবসময় বলতো, আমি যার আন্ডারে ছিলাম উনি বলতো যে খেতে পারি না পারি আমাকে খাওয়ার জন্য চেষ্টা করতে হবে, যতই বমি হোক। না খেলে ডিহাইড্রেশন হয়ে যাবে, তখন আবার অনেক জটিল সমস্যা হবে। তাই আমাকে উনি বারবার করে একটু ওর স্যালাইন, তারপর ডাবের পানি, তরল জাতীয় খাবারগুলো খেতে বলেছিলেন। আমিও ওনার কথা মতো সারাদিন সেটাই চেষ্টা করতাম। আমার হাজব্যান্ড সকালবেলা আমাকে সব খাবার রেডি করে আমার মাথার কাছে রেখে যেত। আমি যেহেতু বাসায় একাই ছিলাম, ঢাকাতেই ছিলাম, আমি জার্নি করে রংপুরে যেতে পারবো না ওই 3 মাস, এরকম একটা শর্ত ছিল যে আমি প্রথম 3 মাস জার্নি করতে পারবো না। তার জন্য আমি ঢাকা থেকে রংপুরে যেতে পারিনি, ঢাকাতেই ছিলাম। ও সকালবেলা সব কিছু রেডি করে আমার মাথার কাছে রেখে অফিসে চলে যেত। আমি সারাদিন একা বাসায় থাকতাম আর চেষ্টা করতাম খাওয়ার জন্য। যতবার খেতাম ততবার বমি করে ফেলতাম। বেডের পাশেই একটা বালতি রাখা ছিল, ওখানে সারাক্ষণ শুধু বমি করতাম। এভাবেই আমার দিনগুলো যাচ্ছিল। আমার হাজব্যান্ড সারাদিন অফিস থেকে এসে আবার ওগুলো ক্লিন করতো। প্রতিদিন বিছানা পরিষ্কার করা লাগতো, রুম পরিষ্কার করা লাগতো। সেই দিনগুলো বিভীষিকাময় ছিল। আমি তো ভেবেছিলাম যে আমি হয়তো সুস্থই হতে পারবো না, বা সুস্থভাবে আমি সন্তান পৃথিবীতে আনতেই পারবো না। আল্লাহর অশেষ রহমতে 3 মাস পর সুস্থ হয়ে যাই। তারপর টুকটাক করে সংসারের কাজকর্মগুলো একটু একটু করে শুরু করি। 3 মাসে আমার 10 কেজি ওজন লস হয়। আমার ওজন ছিল 58 কেজি প্রেগনেন্সির আগে, আর ওই 3 মাসে আমার ওজন হয়ে যায় 48 কেজি। ডেলিভারির পূর্বে আবার ওজন হয়েছিল 63 কেজি, কারণ 4 মাসের পর থেকে সবকিছুই খেতে পারতাম। অনেকেই আমার প্রেগনেন্সি জার্নি শুনতে চেয়েছিলেন, তাদের উদ্দেশ্যেই আজকে শেয়ার করলাম। 9 মাসের লম্বা একটা জার্নি কখনোই একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়। আমি জাস্ট শর্টকাটে যতটুকু না বললেই নয় ততটুকুই বললাম। তবে 3 মাস পার হয়ে যাওয়ার পর আমার যখন বমি বন্ধ হয়ে গেল, আমি ঠিকঠাক মতো যখন খাওয়া দাওয়া করতে পারলাম, তারপর থেকে ডেলিভারির আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর রহমতে আর সেরকম কোনো জটিল শারীরিক সমস্যা আমার হয়নি। হঠাৎ করে যেরকম বমি শুরু হয়েছিল, হঠাৎ করে আবার বমি বন্ধ হয়ে গিয়েছিল। আর যখন বমি বন্ধ হয়ে যায় তখন এত পরিমাণ খাওয়ার রুচি ছিল, কি বলবো, মনে হচ্ছিল যে দুনিয়াটা আমি খেয়ে ফেলবো। মানে কত কিছু যে খেতে মন চাইতো ওই সময়টাতে, এত বেশি ক্ষুধা লাগতো। আমি মনে হয় দিনে 5 থেকে 7 বার ভাত খাইতাম, এত ক্ষুধা লাগতো। 3 মাস পার হয়ে যাওয়ার পরেই আমি রংপুর চলে যাই। তারপর আমার শাশুড়ির কাছেই ছিলাম বেশিরভাগ সময়। মাঝে মধ্যে মায়ের কাছে যেতাম, সেখানে কিছুদিন থাকতাম। গ্রামে থেকেছি টোটাল 9 মাস, প্রেগনেন্সির টাইম থেকে শুরু করে বাচ্চা ডেলিভারি হওয়ার পর পর্যন্ত। বাচ্চার বয়স 3 মাস হওয়ার পর আমি ঢাকায় ফিরেছি, আর প্রেগনেন্সির 4 মাসের শুরুতে আমি গ্রামে গিয়েছিলাম।
আর অনেকেই জানতে চান যে আমার নর্মাল ডেলিভারি নাকি সি সেকশন। আমার সি সেকশন হয়েছে। আমি চেয়েছিলাম নর্মাল ডেলিভারি হোক, তার জন্য আমি অনেক কষ্ট করেছি, কিন্তু আল্লাহ চাইনি, তাই হয়নি। দীর্ঘ 30 ঘন্টা আমি লেবার পেইন সহ্য করেছি। লেবার পেইন বলতে অসহ্য যে ব্যথাটা, সেটা আমি 5-6 ঘন্টা সহ্য করেছি। আর তার আগে ফলস পেইনের মতো হালকা ব্যথা ছিল, যেটা সহ্য করার মতো ছিল। মা, একটু কথা বলতে দাও, আন্টিদের সঙ্গে একটু কথা বলি। আমার মেয়ের জন্য আমি ভয়েস দিতে পারি না, আর ও কখন ঘুমাবে, কখন ভয়েস দিব, সেই আশায় থাকলে ভিডিওই করা হবে না। তাই ওকে নিয়েই আমি ভয়েস দিতে বসলাম, আর সে সব সময় করতেই আছে। নর্মালে না হওয়ার কারণ ছিল আমার জ্বরের মুখ খোলেনি। আমি অনেক চেষ্টা করেছি, অনেক সময় নিয়েছিলাম। আর আমার যে গাইনি ছিল, উনি যথেষ্ট হেল্পফুল ছিল, অনেক সময় দিয়েছেন আমাকে, কিন্তু হয়নি, আল্লাহ চায়নি, তাই হয়নি। এটা নিয়ে আমি কোনো আক্ষেপ করি না, কারণ আমি তো চেষ্টা করেছি। তার মধ্যে 17 ঘন্টায় আমি হসপিটালে ছিলাম। হসপিটালে থেকে চেষ্টা করেছি ডক্টরের আন্ডারে থেকেই, কিন্তু তারপরও আল্লাহর সহায় হয়নি। আর ডক্টরের আন্ডারে ছিলাম জন্যই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে থাকার সাহস পেয়েছিলাম। আমরা সব সময় পর্যবেক্ষণ করতেছিলাম যে বাচ্চা কেমন আছে, বাচ্চার হার্টবিট ঠিক আছে কিনা, নড়াচড়া ঠিক আছে কিনা, সব কিছু দেখেই আমরা অপেক্ষা করতেছিলাম। আরও একটা প্লাস পয়েন্ট ছিল, নর্মালের জন্য চেষ্টা করছিলাম। তার কারণ ছিল আমার বাচ্চার ওজন ছিল 3 কেজি, আর পজিশন ছিল সেপালিক পজিশন। আর আমার যেহেতু প্রথম ডেলিভারি, আমার হাইট ভালো ছিল, সব কিছু দিক দিয়ে পানির পরিমাণ সব কিছু ভালো ছিল, যার কারণে আমার ডক্টর বলেছিল যে নর্মালে হওয়ার সম্ভাবনা আছে, তুমি চেষ্টা করো। উনি আমাকে অনেক সাপোর্ট করেছিলেন, যার জন্য আমিও সাহস পেয়েছিলাম। যাই হোক, আমি সুস্থ সন্তান জন্ম দিতে পেরেছি, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সেটা নর্মাল হোক আর সি সেকশন হোক, আমার বাচ্চা সুস্থ আছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি ডেলিভারির আগে বা ডেলিভারির পরে কোথায় ছিলাম, আমার বাবার বাড়িতে নাকি শ্বশুর বাড়িতে। বেশিরভাগ সময় আমি প্রেগনেন্সির সময়ে আমার শ্বশুর বাড়িতে ছিলাম, আর ডেলিভারির 1 মাস আগে আমি আমার বাবার বাড়িতে যাই। সেখানে 1 মাস থেকে সেখান থেকেই সরাসরি হসপিটালে যাই। তারপর আমার মেয়ে হওয়ার পর সেখান থেকে আমার শ্বশুরবাড়িতে আবার সরাসরি যাই, কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন চায়নি যে আমি বাচ্চা নিয়ে আমার বাবার বাড়িতে যাই। তারা চেয়েছিল তাদের নাতনি সর্বপ্রথম তাদের বাড়িতেই যাবে, তাই হসপিটাল থেকে আমাকে সরাসরি শ্বশুরবাড়িতে যাওয়া লাগে। সেখানে গিয়ে আমি 1.5 মাস ছিলাম। 1.5 মাস থাকার পর আমার মেয়ের 21 দিনে আমরা আকিকা দিয়েছি, তারপর চুল কাটা হলো, তারপর কুরবানির ঈদ হলো। কুরবানির ঈদ এগুলো সব কিছু করতে 1.5 মাসের মতো সময় লেগে যায় আমার। আমিও ততদিনে মোটামুটি সুস্থ হই। তারপর 1.5 মাস পর আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আরও একটা কমন প্রশ্ন যেটা অনেকেই করে, সেটা আমার মেয়ের নাম কি। আমার মেয়ের নাম আনায়া ফারজিন রাইফা। আমরা ওকে আনায়া নামেই সবসময় ডাকি। আবার অনেকেই জানতে চান আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি কোথায়। আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটোই রংপুরে, একই থানার মধ্যে, কিন্তু থানার আর কি এ প্রান্ত ও প্রান্ত একই থানার মধ্যে হলেও ডিস্টেন্স প্রায় 22 কিলোমিটারের মতো। আর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেতে 1.5 ঘন্টার মতো সময় লাগে। যেহেতু বাচ্চা নিয়ে আমি সারাদিন একা থাকি, তাই আমার পক্ষে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে করে তারপর ভিডিও করে সেগুলো সুন্দর মতো এডিট করা, ভয়েস দেওয়া এখন আর সম্ভব নয়। তাই এখন আর আমি সেরকম কোনো চাপ নিচ্ছি না। আপনারা পছন্দ করেন বা অনেকেই আমার খোঁজ খবর জানতে চান, সেজন্যই আমি কি করি না করি সেটাই শুধু আপডেট শেয়ার করতেছি। জানি ভালো হয় না, খুবই খারাপ হয়, বাজে হয়, কিন্তু তারপরও দেই। আপনারা যদি ভালো মনে করেন দেখবেন, আর ভালো না লাগলে দেখবেন না। এই আবারও বলতেছি, এটা অনেক দিন আগের ভিডিও, যখন আমার বাচ্চা ছিল না তখনকার, সেই সময়ে শ্যুট করে রেখেছিলাম।
ফোনের গ্যালারিতে পড়েছিল এতদিন। আজকে সময় করে এডিট করলাম, করে পাবলিশ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।